গল্পের নাম হুঙ্কার। লেখক শাশ্বত রাউতরায়। সমগ্র গল্পটির বক্তা সৌরভ ব্যানার্জি। পলাশের চরিত্রে প্রসেনজিৎ চৌধুরী, রতিকান্ত সৌরভ ব্যানার্জি, রিক্সাওয়ালা বোধিসত্ত্ব বর্মা, রিসেপশনিস্টের ভূমিকায় ঈশানী ব্যানার্জি, হোটেল বয় রঞ্জনের চরিত্রে অভিষেক সেন। সমগ্র গল্পটির শিল্প এবং অ্যানিমেশনে শাশ্বত রাউতরায়, গান এবং সম্পাদনায় শাশ্বত রাউতরায় এবং বোধিসত্ত্ব বর্মা। শুরু হচ্ছে হুঙ্কার। রাত 12টা। চারিদিকে এখন উত্তাল ঝড়ের দামাল দামাল। মনে হচ্ছে যেন অন্ধকার পৃথিবীর বুকে নেমে এসেছে এক অমঙ্গলের ছায়া। থেকে থেকে বিদ্যুৎ ঝলকে উঠছে, চমকে উঠছি আমি। বজ্রবিদ্যুতে ভয় নেই আমার। আমি শিহরিত হচ্ছি আমার অদৃষ্টের কথা ভেবে। হাতে সময় খুব কম, তাই যাওয়ার আগে সব কিছু গুছিয়ে বলে যেতে চাই আমি। পলাশ আর আমি ছিলাম প্রাণের বন্ধু, যাকে লোকে বলে হরিহর আত্মা। শুধু বন্ধু বললে ভুল হবে, দুজনে ছিলাম একে অপরের পাপের সঙ্গী। দুজনেই ছিলাম অনাথ, দুজনেই অবিবাহিত, দুজনেই ছিলাম একই কলেজের অধ্যাপক। এছাড়া দুজনের ছিল এক অদ্ভুত শখ, যাবতীয় দুর্মূল্য ও দুষ্প্রাপ্য বস্তু সংগ্রহ করা। অষ্টধাতুর তৈরি সুন্দর নারীমূর্তি থেকে শুরু করে আপেলের আকারের শুকিয়ে মমি করা মানুষের মুন্ডু, কি ছিল না আমাদের সেই অবর্ণনীয় অকল্পনীয় সংগ্রহে। দুষ্প্রাপ্য বস্তুর খোঁজে আমরা কিউরিও দোকানে, অকশন হাউসে, চোরবাজারের অন্ধকার গলিতে ঘুরে বেড়াতাম। সুবিধের জন্য সুধাকান্ত ও রতিকান্ত নামের দুই ভাইকেও হাতে রেখেছিলাম আমরা। ভালো পরিশ্রমিকের বিনিময়ে তারা বহু দুষ্প্রাপ্য বস্তু এনে দিত। দুর্লভ বস্তু সংগ্রহ করা আমাদের কাছে ছিল মাদক নেশার মতো। সৎ অসৎ নানা উপায়ে আমরা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু সংগ্রহ করতাম। এমনকি তার জন্য কবর খোঁড়ার মতো নিন্দনীয় অপকর্ম থেকেও পিছপা হয়নি। যুগ যুগ ধরে পৃথিবীর বিভিন্ন সমাজে মৃতদেহ গোড় দেওয়ার প্রথা প্রচলিত ছিল, আছে। কিছু কিছু ক্ষেত্রে মৃতদেহকে গোড় দেওয়ার সময় তাদের প্রিয় বস্তুটিকেও সেই কবরের মধ্যে স্থানান্তরিত করা হয়। প্রাচীন সমাধিক্ষেত্রে, পরিত্যক্ত কবরস্থানে, অরক্ষিত ম্যাসেলিয়ামে আমাদের নিয়মিত আনাগোনা ছিল। তেমন সন্ধান পেলে আমরা রাতের অন্ধকারে কবরের ডালা ভেঙে আকাঙ্ক্ষিত বস্তুটিকে সংগ্রহ করতাম। আমাদের গোপন সত্য, আমাদের অপরাধের জ্বলন্ত নিদর্শন ছিল একটি ব্যক্তিগত সংগ্রহশালা, যার কিছু বস্তু ছিল সুন্দর, কিছু ছিল অদ্ভুত ও কিছু ছিল ভয়াল ভয়ঙ্কর। দুজনে মিলে শহরের শেষ প্রান্তে নিরিবিলিতে একটি পুরনো 3তলা বাড়ি কিনেছিলাম। দোতলায় একটি ঘরকে বেছে নিয়েছিলাম সংগ্রহশালা হিসাবে। যে ঘটনাটা বলতে চলেছি তার সূত্রপাত আজ থেকে মাস 2 আগে। এক রবিবারের সকালে রতিকান্ত একটি নতুন খবর নিয়ে এলো। কি ব্যাপার রতিকান্ত, এত সকাল সকাল দর্শন দিলে যে? কোনো খবর টবর আছে নাকি? পলাশ আশান্বিত কণ্ঠে প্রশ্ন করল। আগে বাবু, বেশ ভালো একটু খবর আছে। তবে জানেন তো আজকাল সব কিছুর দরদাম। বুঝেছি। চিন্তা করো না, দাম নিয়ে একদম চিন্তা করো না। মাল যেমন হবে দাম একদম তেমন পাবে। কিন্তু এখন একটু ভালো করে জেনে কাশো তো শুনি। বাবু গো, এই উড়িষ্যা বিহার সীমাবর্তী এলাকায় নবপুর নামে একটি ছোট্ট শহরতলি আছে। এই লোকে বলে সেখানকার রাজ পরিবারের এক বংশধর নাকি
18 শতাব্দীতে ঘর থেকে পালিয়ে ইউরোপে দিকে পাড়ি দিয়েছিল। নানা দেশ ঘুরে বংশধরটি শেষ জীবনে দেশে ফিরল, আর সঙ্গে আনলো দেশ বিদেশ থেকে সংগ্রহ করা বহু অমূল্য এবং অদ্ভুত সামগ্রী। ঘরে ফেরার 10 বছর পর হঠাৎ একদিন কোনো এক অজ্ঞাত কারণে বংশধরটি মারা গেল। তার শেষ ইচ্ছা অনুযায়ী তার দেহ থেকে রাজবাড়ির উত্তর পশ্চিমে একটি ঘরে কবর দেওয়া হয়। বাবু, লোকে বলে তার সব থেকে প্রিয় বস্তুটিও নাকি তার দেহের সাথে সমাধিস্থ করা হয়েছিল। রতিকান্তর খবর অনুযায়ী রাজবাড়িটি পরিত্যক্ত। বর্তমানের বংশধররা সবাই বাইরে থাকে। নবপুর লোকালয় থেকে রাজবাড়িটি 2 কিলোমিটার দূরে বলে লোকেরা সেদিকে যাতায়াত করে না। তাই নির্বিঘ্নে কবর খুঁড়ে জিনিসটি হস্তগত করা যাবে। ঠিক করলাম পলাশ আর আমি খুব শিগগিরই নবপুর যাব। সেবার কি এক উপলক্ষে 2 দিনের জন্য কলেজ বন্ধ ছিল। 7 সকালেই 2 বন্ধু নবপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যখন নবপুর পৌঁছাই তখন দুপুর 1:30 বাজে। স্টেশনের পাশেই একটি হোটেল ঘর ভাড়া নিয়ে জিনিসপত্র রেখে মধ্যাহ্নভোজন সেরে নিলাম। আমাদের অভিযান রাতের অন্ধকারে হবে, তাই আগের থেকে সব কিছু দেখে রাখা ভালো। সেই ভেবে একটি রিক্সা ভাড়া করে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাজবাড়ি পৌঁছতে আর সামান্য একটু পথ বাকি আছে। হঠাৎ রিক্সাওয়ালা তার রিক্সা দাঁড় করিয়ে দিল। বাবু, আমি আর এগোবনি। আপনারা এই রাস্তা দিয়ে আর মাত্র মিনিট 5 হেঁটে গেলেই রাজবাড়ি পৌঁছে যাবেন। আরে 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 এইখানেই নামিয়ে দিচ্ছ ভাই? আরে আরেকটু চলো। পলাশ রিক্সাওয়ালাকে অনুরোধ করল। না বাবু, আর এগোবনি। ওই ভেতরে গেলে প্যাসেঞ্জার পাবনি, খালি রিক্সা নিয়ে ফিরতে হবে। রিক্সাওয়ালার মুখ দেখে বুঝতে পারলাম প্যাসেঞ্জারের কথাটা খালি মিথ্যে অজুহাত। রিক্সাওয়ালা কোনো বিশেষ কারণে রাজবাড়ি যেতে চাইছে না। কেন জানি না রিক্সাওয়ালা কিছুতেই আর এগোতে রাজি হলো না। অগত্যা ভাড়া মিটিয়ে বাকি পথ পায়ে হেঁটে গেলাম। রাজবাড়িটি একদম জীর্ণ। বিশাল অট্টালিকা যেন ইট পাথরের কঙ্কাল নিয়ে দাঁড়িয়ে আছে। সারা দেওয়াল জুড়ে বট অশ্বত্থের রাজত্ব। প্রাচীর ঘেরা বিশাল বাগানটি আগাছা জঙ্গলের সমতুল্য। বাগানের মাঝখানে শ্বেতপাথরের নারী মূর্তি বসানো একটি ফোয়ারা। তার দশাও খুব করুণ। দেখেই বোঝা যায় এই রাজবাড়িতে বিগত কয়েক দশক কেউ বাস করেনি। রতিকান্ত একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়েছিল। বংশধরটিকে যে ঘরে কবর দেওয়া হয়েছিল, পরবর্তী সময়ে সেই ঘরটিকে বড় আকারের একটি অদ্ভুত তালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। খানিকক্ষণ খোঁজাখুঁজির পর সেরকম একটি ঘর নজরে পড়ল। ততক্ষণে দিনের আলো কমে এসছে, তাই আমরা হোটেলে ফিরে গেলাম। হোটেলে পৌঁছালাম সন্ধ্যা 6টা নাগাদ। নৈশ অভিযানের আগে একটি টানা ঘুম দরকার, তাই আমরা ঘুমিয়ে নিলাম। রাত 9:30 নাগাদ ঘুম ভাঙল। তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে হোটেলের ডাইনিং হলে নৈশ ভোজন সেরে যখন চেক আউট করি তখন ঘড়িতে 10:30 বাজে। স্যার, এত রাতে আপনারা চেক আউট করছেন? আপনাদের জন্য কোনো গাড়ি বা ট্যাক্সি ডেকে দেবো কি? হোটেলের রিসেপশনিস্ট এগিয়ে এসে জিজ্ঞেস করলো। এই না না, গাড়ি ডাকতে হবে না। থ্যাঙ্কস ফর আস্কিং, বাট আমার একজন বন্ধু অলরেডি গাড়ি নিয়ে আসছে। হঠাৎ জানি না কেন পলাশ ঝট করে মিথ্যে বলে দিল। মালপত্র নিয়ে হোটেল থেকে বেরিয়ে এলাম। এত রাতে রিক্সা ভাড়া করে রাজবাড়ি গেলে লোকের মনে সন্দেহ জাগবে, তাই পায়ে হেঁটে রাজবাড়ি যাওয়াই উচিত বলে মনে করলাম দুজনে। পায়ে হেঁটে রাজবাড়ি পৌঁছতে ঘণ্টাখানেক লাগলো। নিঝুম রাতের নিস্তব্ধ পরিবেশে তখন কেমন একটা গা ছমছম ভাব, যেন ভয়াবহ কিছু ঘটার আশঙ্কায়
হাওয়া পর্যন্ত থমকে গেছে। রাতের অন্ধকারে রাজবাড়িটিকে একটি ভয়াবহ প্রেতপুরীর মতো লাগছিল। মনে হচ্ছিল যেন নিরেট অন্ধকারে কোনো এক অজানা বিভীষিকা মূর্ত হয়ে উঠেছে। হঠাৎ একটি প্যাঁচা কর্কশ কণ্ঠে ডেকে উঠল বহু দূরে। জানি না কেন এক অজানা আশঙ্কায় আমার হৃৎপিণ্ড কেঁপে উঠল। মন বলছিল ভয়ানক, মহা ভয়ানক কিছু একটা ঘটবে। বুকে একরাশ চাপা অস্বস্তি নিয়ে নির্দিষ্ট ঘরটির দিকে এগোলাম। ঘরটিতে ঢুকতে আমাদের বিশেষ অসুবিধে হয়নি। বহুদিনের মরচে ধরা তালা গাঁইতির কয়েকটা আঘাতেই ভেঙে গেল। অল্পক্ষণের মধ্যেই আমরা ঘরটির ভেতরে ঢুকে পড়লাম। মেঝের ওপর প্রায় 2 ইঞ্চি পুরু ধুলো। সারা ঘরে মাকড়সার ঝুলের ছড়াছড়ি। ঘরের একপাশে একটি বিশাল সেকেলের পালঙ্ক। সেটা এতটাই বড় যে অনায়াসে 7-8 জন তার ওপর ঘুমোতে পারবে। পালঙ্কের ঠিক পাশেই একটি কপাট ভাঙা সেকেলের আলমারি। আলমারির ভেতর কতকগুলি ভাঙা কাঁচের বোতল। পালঙ্কের বিপরীতে দেওয়ালে 2টি তৈলচিত্র। আশ্চর্যের বিষয়, ঘরের ঠিক মধ্যিখানে একটি পিতলের ঘট বসানো। ঘরটির মুখটি একটি বিবর্ণ লাল কাপড় দিয়ে বাঁধা। ঘরটিকে সরিয়ে আমরা মেঝে খুঁড়তে শুরু করলাম। সেকালের গাঁথুনির মেঝে তাই অল্প সময়ের মধ্যেই ফাঁপ ধরে গেল। খানিকটা জিরিয়ে নিয়ে আবার খোঁড়া শুরু করলাম। খানিকটা করে খুঁড়ি আর খানিকক্ষণ জিরিয়ে নিই। এভাবে পালা করে প্রায় আধ ঘন্টা ধরে খুঁড়েও যখন কবরের কোনো হদিশ পেলাম না, তখন মনের ভেতরে হতাশা দানা বাঁধতে শুরু করেছে। আশাহত হয়ে ফিরে যাব বলে ভাবছি, এমন সময় গাঁইতির আঘাতে ঢং করে একটি ধাতব আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে আমরা মনোবল ফিরে পেলাম। দ্বিগুণ উৎসাহে চলতে থাকলো খনন কার্য। ধীরে ধীরে মাটি সরিয়ে একটি ভূগর্ভস্থ কুঠুরির দরজা দৃষ্টিগোচর হলো। দ্রুত হাতে মাটি সরিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে দিলাম। দরজার নিচে ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে নিরেট অন্ধকারে। সঙ্গে আনা ইলেকট্রিক লণ্ঠন আর জোরালো টর্চ নিয়ে আমরা সন্তর্পণে নামতে শুরু করলাম। জোরালো আলোয় কুঠুরির ভেতরটা ধীরে ধীরে দৃষ্টিগোচর হলো। যেটিকে আমরা ভূগর্ভস্থ কুঠুরি বলে ভাবছিলাম, সেটি একটি ভূগর্ভস্থ গুহার সমতুল্য। পাথরের দেওয়ালগুলি শুধু অমসৃণই নয়, স্যাঁতসেঁতেও। দেওয়ালে লাগানো প্রাচীন সিঁড়িটা ধাপে ধাপে নিচে নেমে গেছে। সিঁড়ির ধারে ধারে দেওয়ালের ওপর খোদাই করা আছে যাবতীয় বিজাতীয় সব মূর্তি। প্রত্যেকটি মূর্তি অপার্থিব, ঘৃণ্য, ভয়াবহ। সেগুলি দেখলে চরম বিতৃষ্ণা ছাড়া কিছুই উদ্রেক হয় না। একসময় সিঁড়ি শেষ হলো। কুঠুরির নিচটা চওড়া আর মেঝেটা তুলনায় মসৃণ। চারিদিকে নজর বুলিয়ে কবরটা খোঁজার চেষ্টা করছি, হঠাৎ বাঁ দিকে একটা কালো পাথরের ঢিপির মতো কিছু দেখতে পাই। ততক্ষণ যে চাপা অস্বস্তিটা বুকের ভেতর চেপে বসেছিল, এই ঘরে ঢোকার পর সেই অস্বস্তিটা যেন 100 গুণ বেড়ে গেল। বেদিটা দেখে একটা অদ্ভুত কথা মাথায় এলো। এটাই সেই কবর নয় তো, যেটিকে আমরা খুঁজছি? কিছু একটা ভেবে পলাশ বেদিটার ওপর গাঁইতি দিয়ে একটু আঘাত করল। আওয়াজ থেকে বুঝলাম বেদির ভেতরটা ফাঁপা। মনে হলো বেদির ওপরের স্ল্যাবটা আসলে কবরটির ঢাকনা। খানিকটা খোঁজার পর বেদিটার 4 দেওয়ালের ওপর দিকে একটা সূক্ষ্ম খাঁজ নজরে পড়ল। দুজনে মিলে গাঁইতি দিয়ে বারবার সেই খাঁজটার ওপরে আঘাত করতে লাগলাম। পাথর আর লোহার সংঘর্ষে খান খান হয়ে যেতে লাগলো বদ্ধ কুঠুরির সেই মৃত্যু শীতল পরিবেশ। মনে হলো যেন তীব্র প্রতিবাদ করে উঠল আধার জগতের সেই ঘুমন্ত বাসিন্দা, যার চিরনিদ্রা ভঙ্গ করার গর্হিত অপরাধ করেছিলাম আমরা।
বেদির ওপরের স্ল্যাবটা একটু আলগা হতেই দুজনে মিলে ধীরে ধীরে ঠেলে ঢাকনাটা খানিকটা সরিয়ে দিলাম। দেখতে পেলাম ফাঁপা বেদির মধ্যে 300 বছরেরও বেশি পুরানো একটি কঙ্কাল চির নিদ্রায় মগ্ন। কালের প্রকোপ উপেক্ষা করে এত বছর পরেও সম্পূর্ণরূপে টিকে আছে সেই বিচিত্র কঙ্কালটি। নিজের জায়গা থেকে এক চুলও সরেনি, একটিও হাড়। না ভুল বললাম? কালের প্রকোপ না পড়লেও কঙ্কালটি কিন্তু অবিকৃত নয়। কঙ্কালটির ওপর জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন স্পষ্ট, ঠিক যেন কোনো হিংস্র জন্তু প্রচণ্ড ক্রোধে উত্তত আক্রমণ চালিয়ে গেছে। শ্বেত শুভ্র অস্থির ওপর প্রকট হয়েছে দাঁত ও নখের দাগ। জিনিসটা চিনতে পারছিস? বিস্মিত গলায় পলাশ প্রশ্ন করল। কঙ্কালটার গলায় সবুজ জেড পাথরের তৈরি একটি লকেট পরানো রয়েছে। পাথর খুঁদে খুঁদে লকেটটিকে একটি ডানাওয়ালা কুকুর জাতীয় প্রাণীর আকার দেওয়া হয়েছে। বিকট হাঁ করা মুখে ধারালো দাঁতের সারি, যার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে রক্তলোলুপ জিহ্বা। চার পায়ে ধারালো নখ ছুরির ফলার মতো উদ্যত। দু চোখের কুটিল চাউনিতে যেন অসীম জিঘাংসা, অপরিসীম মহাক্ষুধা। লকেটটি অজানা ধাতু দিয়ে তৈরি একটি নেকলেসে বসানো, কিন্তু আসল কথাটি হচ্ছে, যদিও আমরা লকেটটি আগে কখনো দেখিনি, তবু আমরা এটির সাথে ভালোভাবে পরিচিত। দুষ্প্রাপ্য বস্তুর সাথে সাথে আমরা দুষ্প্রাপ্য গ্রন্থ, পুঁথি, পাণ্ডুলিপি সংগ্রহ করতাম। এরকম বেশ কিছু প্রাচীন পুঁথিতে এই লকেটটির উল্লেখ আছে। সর্বপ্রথম যে পুঁথিতে এই লকেটটির বর্ণনা দেওয়া হয়েছিল তার নাম আক্তু গ্রন্থম। প্রায় 3000 বছর পুরানো এই পুঁথি থেকে টুকরো টুকরো তথ্য নিয়ে পরবর্তী সময়ে বহু ছোট ছোট পুঁথি লেখা হয়েছিল। আমরা আদি আক্তু গ্রন্থম না পড়লেও তার ওপর আধারিত এমনই একটি পাণ্ডুলিপি পড়েছিলাম, যাতে এই লকেটটির বর্ণনা দেওয়া ছিল। 3000 বছরের পুরনো সেই দুষ্প্রাপ্য লকেটটি নবপুর নামক এক অখ্যাত শহরতলিতে পাওয়া একেবারে অনভিপ্রেত ছিল। দারুণ উৎসাহে পলাশ কঙ্কালটির গলা থেকে লকেটটি খুলে নিল। হায়, তখন কি জানতাম যে এক মূর্তিমান অমঙ্গলকে আহ্বান জানাচ্ছি আমরা। লকেটটি খুলতেই বহুদূর থেকে একটি বন্য জন্তুর ক্রুদ্ধ হুঙ্কার ভেসে এলো। মনে হলো যেন গভীর রাতের নীরবতাকে ভঙ্গ করে ধেয়ে এলো এক অশুভ সংকেত। আমরা কুসংস্কারাচ্ছন্ন নই, তবু মনে হলো যেন বদ্ধ কুঠুরির ভেতর ধীরে ধীরে একটি অলৌকিক অপছায়া ঘনিয়ে এলো। সেই সঙ্গে অলৌকিক সেই হুঙ্কারের প্রতিধ্বনি যেন কাঁপিয়ে দিচ্ছিল আমাদের সুপ্ত হয়ে আসা শঙ্কিত চেতনাকে। এক অজানা বিভীষিকার ভয়ে কবরটিকে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। বেশিক্ষণ সেই অপার্থিব পরিবেশে থাকাটা সমীচীন মনে হলো না। তড়িঘড়ি জিনিসপত্র গুছিয়ে কোনো রকমে সেই ভূগর্ভস্থ কুঠুরি থেকে বেরিয়ে এলাম দুজনে। বেরিয়েই কুঠুরির দরজা ভালো করে বন্ধ করে দিলাম আমরা। রাজবাড়ি থেকে বেরিয়ে যখন রাস্তায় উঠলাম, তখন রাতের শেষ প্রহর চলছে। পায়ে হেঁটে সোজা নবপুর স্টেশনে পৌঁছালাম। সকাল 7টায় ফিরতি ট্রেন ধরে বাড়ি ফিরলাম দুই বন্ধু। বাড়ি ফিরে সর্বপ্রথম যে কাজটা করলাম সেটা হলো লকেটটিকে ভালো করে পরিষ্কার করে একটি কাঁচের বাক্সে ভরে নতুন একটি ডায়াস টেবিলের ওপরে রাখলাম। প্রতিদিনই আমরা সংগ্রহশালার সমস্ত সামগ্রী পরিচর্যা করতাম। অন্যান্য জিনিসগুলির সাথে লকেটটিরও পরিচর্যা শুরু হলো। এর মাঝে রতিকান্ত, মানে যে আমাদের খবরটা দিয়েছিল, এলো দেখা করতে। তার জন্যেই এত বড় দাঁও মারতে পেরেছি আমরা। তাই দুই বন্ধু মিলে খুশি হয়ে তাকে মোটা পরিমাণের পারিশ্রমিক দিলাম। কান এঁটো করা হাসি নিয়ে রতিকান্ত খুশি মনে চলে গেল। লকেটটি আসার পর থেকে পলাশের মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। আগে যে ব্যক্তি নিষ্ঠা সহকারে সংগ্রহশালার প্রত্যেকটি সামগ্রী পরিচর্যা করত, সে হঠাৎ বাকি সব কিছু ভুলে শুধুমাত্র লকেটটিকে নিয়ে ব্যস্ত থাকতে শুরু করলো।
প্রায়ই দেখতাম লকেটটির দিকে মোহবিষ্টের মতন সে চেয়ে থাকতো। ঘন্টার পর ঘন্টা লকেটটি হাতে নিয়ে নাড়াচাড়া করত, আপন মনে বিড়বিড় করে কী সব বলতো। কয়েকবার তো লকেটটির সামনে ধূপকাঠি জেলে মাথা নিচু করে বসে থাকতেও দেখেছি। হঠাৎ দেখলে মনে হতো যেন লকেটটির সামনে প্রার্থনা করছে, যদিও প্রশ্ন করলে সে কথা স্বীকার করতো না। কলেজের অধ্যাপনা স্বাভাবিকভাবে চললেও যতক্ষণ সে বাড়িতে থাকতো সারাটা সময় ওই জাদুঘরে ঢুকে লকেটটিকে নিয়ে ব্যস্ত থাকতো। একমাত্র বন্ধুর এমন আচরণ দেখে আমি খুবই দুশ্চিন্তায় পড়লাম। পলাশকে নিয়ে দুশ্চিন্তা তখনও কাটেনি, এর মধ্যেই বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আগেই বলেছি আমাদের বাড়িটি বেশ নির্জন পরিবেশে। বাড়ির থেকে 10 মিনিটের দূরত্বে একটি ছোট হল্ট স্টেশন আছে। আশেপাশে আরও 2-4টি বাড়ি আছে, সেগুলো সবই খালি। 2টি বাড়ি আসলে বাগান বাড়ি, মালিকেরা কালেভদ্রে এসে থেকে যায়। বাকি 2-3টি বাড়ি কনস্ট্রাকশন অর্ধসমাপ্ত, তাই সেগুলো খালি পড়ে থাকে। সেদিনটা ছিল শুক্রবার। খুব সকালে উঠে মর্নিং ওয়াক করা আমার বহুদিনের অভ্যেস। সেদিন মর্নিং ওয়াক থেকে ফিরে একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। সদর দরজায় মাটি থেকে 3 ফুট উঁচুতে 3টে সমান্তরাল আঁচড়ের দাগ প্রকট হয়েছে। যতদূর মনে পড়ল এই দাগ আগে কখনো ছিল না। পলাশকে ডেকে দাগগুলি দেখালে সে কোনো আমলই দিল না। একগাল হেসে ব্যাপারটাকে কুকুর বেড়ালের কীর্তি বলে উড়িয়ে দিল। বন্ধু যতই ব্যাপারটাকে অগ্রাহ্য করুক, আমার মনের খচখচানিটা রয়ে গেল। জীবনে কুকুর বেড়ালের আঁচড় বিস্তরে দেখেছি, সেগুলি কখনোই এত গভীর হয় না। পরদিন বাজার সেরে ফিরতে পলাশের বেশ রাত হয়ে গেছিল। ঘন মেঘে আকাশ ছেয়ে রয়েছিল সন্ধ্যাকেটি। রাত বাড়ার সাথে সাথে দুর্যোগটাও বাড়ছিল ধীরে ধীরে। পলাশ যখন বাস থেকে নামলো তখন ঝোড়ো হাওয়ার দরুন পথ চলাই দুষ্কর। একে নির্জন পথ, তার ওপর দুর্যোগে জনমানবহীন পথ দিয়ে আস্তে আস্তে এক অদ্ভুত অনুভূতি তাকে পেয়ে বসল। মাঝে মাঝেই তার মনে হচ্ছিল যেন কেউ তাকে অনুসরণ করছে, কিন্তু না, বারবার পিছু ফিরেও অস্বাভাবিক কিছু নজরে পড়ল না। ব্যাপারটাকে মনের ভুল ভেবে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে চলল। পলাশ যতক্ষণে বাড়ি পৌঁছালো ততক্ষণে রীতিমতো বর্ষা শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে শরীর খারাপ লাগছিল, তাই সে না খেয়ে শুতে চলে গেল। আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমোতে চলে গেলাম। রাতটা নির্বিঘ্নে কাটলেও পরের দিন সকালে ফের সদর দরজায় একই রকম আঁচড় দেখা গেল। এবার কিন্তু পলাশ ব্যাপারটাকে অত সহজে কুকুর বেড়ালের কীর্তি বলে উড়িয়ে দিতে পারল না। তারপর থেকেই মাঝে মাঝে এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো যার ব্যাখ্যা করতে আমার বোধবুদ্ধি অক্ষম। প্রতি রাতেই মনে হতো যেন কেউ বাড়ির সদর দরজা পর্যন্ত আসতো। নির্জন পরিবেশে আমরা মাঝে মাঝেই কারুর পায়ের শব্দ শুনতে পেতাম, যদিও দরজা খুলে কাউকেই দেখতে পেতাম না। আগে যে আঁচড়ের দাগ শুধুই সদর দরজায় দেখতে পাওয়া যেত, ধীরে ধীরে ঘরের জানালা এবং অন্যান্য জায়গাতেও সেই রকম দাগ দেখা দিতে শুরু করল। প্রায়ই মাঝরাতে জানালার কাছে ডানা ঝাপটানোর আওয়াজ পাওয়া যেত। ধীরে ধীরে দোতলার জানালাতেও আঁচড়ের দাগ ফুটে উঠতে লাগলো ক্রমাগত। 25শে সেপ্টেম্বর রাতে প্রথমবার সেই আতঙ্কটিকে কাছ থেকে অনুভব করলাম। আমার শোবার ঘরটি করিডরের একদম শেষ প্রান্তে। রাতে খাওয়া সেরে বিছানায় যাচ্ছি, হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দ হলো। হয়তো পলাশের কিছু দরকার পড়েছে, এই ভেবে দরজা খুলে দেখি দরজায় কেউ নেই। আবছা আলো ছায় করিডোরটি কেমন যেন থমথম করছিল। মনে হচ্ছিল যেন কোনো রহস্যময় জগতের এক টুকরো খণ্ড পৃথিবীতে ভেসে এসেছে। হঠাৎই কানের খুব কাছে কেউ যেন চাপা স্বরে খলখল করে হেসে উঠল। দারুণ আতঙ্কে গলা অবধি রক্ত ছলকে উঠল আমার। তাড়াতাড়ি দরজা বন্ধ করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সারা রাত ভালো করে ঘুম হলো না। দুঃস্বপ্ন আর ঘোরের মধ্যে মনে হচ্ছিল যেন বহু দূর থেকে কোনো হিংস্র জন্তুর গর্জন ভেসে আসছে।
আতঙ্কের মধ্যে রাতটা কোনো রকমে কেটে গেল। পলাশকে বললে সে আরও ভয় পেয়ে যেত, তাই কথাটা চেপে গেলাম পুরোপুরি। এই ঘটনার 1 সপ্তাহ পরেই এলো সেই ভয়ঙ্কর রাত। সেদিন আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এসেছিলাম। পলাশ আগে থেকে জানিয়ে দিয়েছিল কিছু বিশেষ কাজের জন্য তার ফিরতে দেরি হবে। রাত তখন 11:30 বাজে। একতলার বৈঠকখানায় বসে আমি তখন বই পড়ছি। হঠাৎ রাতের নিস্তব্ধতাকে চিরে স্টেশনের দিক থেকে একটি মর্মান্তিক আর্তনাদ ভেসে এলো। আর্তনাদটি শোনা মাত্র একটি অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল আমার। ঘর থেকে বেরিয়ে আর্তচিৎকার লক্ষ্য করে দৌড় লাগালাম। কিছুটা দূর গিয়ে যা দেখলাম তাতে আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। পলাশ রক্তাক্ত অবস্থায় মাঠের মাঝে পড়েছিল। বুকে, পিঠে, পেটে, ঘাড়ে একাধিক গভীর ক্ষত ছিল। উষ্ণ রক্তে বয়ে এসে শুষ্ক মাটিকে সিক্ত করে তুলেছিল। সেই অভিশপ্ত পলাশের কথা মাঝপথেই চিরদিনের জন্য থমকে গেল। পরদিনই বন্ধুর শেষকৃত্য সম্পন্ন করলাম। পলাশের মৃত্যুর পর একলা সেই নির্জন বাড়িতে থাকার সাহস হলো না। বাড়িতে ভালো করে তালা মেরে সেদিনই শহরের ভেতর একটি বাসা ঠিক করে উঠে গেলাম। সামান্য কিছু দরকারি জিনিস সঙ্গে নিলাম, দরকার পড়লে এসে সামান্য জিনিস নিয়ে যাওয়া যাবে। সংগ্রহশালা সামগ্রীর মধ্যে থেকে শুধু লকেটটিকে সঙ্গে নিলাম। বাকি সব কিছু সেই অভিশপ্ত বাড়িতেই পড়ে রইল। ভেবেছিলাম শহরের ভিড়ের মধ্যে আমি নিরাপদ, কিন্তু দুদিন পরেই আমার ধারণা ভুল প্রমাণিত হলো। সেদিন হোটেলে রাতের খাওয়া সেরে বাসায় ফিরছি, হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছু নিয়েছে। খুব তাড়াতাড়ি পিছু ফিরে দেখার চেষ্টা করলাম। এক পলকের জন্য মনে হলো একটা ছায়া হঠাৎ করে গাছের আড়ালে চলে গেল। আরেকদিন সন্ধেবেলায় লেকের ধারে বসে হাওয়া খাচ্ছি, বহু দূর থেকে সেই পরিচিত ক্রুদ্ধ গর্জন ভেসে এলো। বেশ বুঝতে পারছিলাম এই অশুভ শক্তির হাত থেকে আমার নিস্তার নেই। আমার নিয়তিও হয়তো আমার হতভাগ্য বন্ধুর মতো হবে, কিংবা তার চেয়েও ভয়ঙ্কর। ডুবন্ত ব্যক্তি যেমন বাঁচার জন্য খড়কুটো আঁকড়ে ধরে, আমার অবস্থাও তখন সেরকম। মনের মধ্যে একটি ক্ষীণ আশা ছিল, যদি লকেটটি সেই কবরের মধ্যে ফেরত দিয়ে দিই তাহলে হয়তো এই জীবন্ত দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে পারি। সেই ভেবে কয়েকদিন পরেই লকেটটি নিয়ে নবপুরের দিকে রওনা দিলাম। নবপুর যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছে। রাতের আঁধারে সেই পুরো রাজবাড়িতে যাওয়ার সাহস হলো না। আগেরবারে সেই হোটেলটিতেই উঠলাম। রাত 9টা নাগাদ কাছাকাছি একটি খাবারের হোটেলে গিয়ে খাওয়া পর্ব সারলাম। হোটেল রুমে ফিরে জামা খুলে শুতে যাচ্ছি, প্যান্টের পকেটে হাত দিয়ে উপলব্ধি করলাম আমার কি সর্বনাশটি ঘটেছে। একটি কাপড়ে জড়িয়ে লকেটটি প্যান্টের পকেটের দিকে রেখেছিলাম, এখন সেটি হাওয়া। হয়তো কোথাও পড়ে গেছে বা কেউ পকেট মেরেছে। যতদূর মনে পড়ে খাবার হোটেলে ঢোকার আগেও লকেটটি পকেটে ছিল। লকেটটি হারিয়ে যাওয়ায় আমার বাঁচার শেষ পথটাও বন্ধ হয়ে গেল। প্রচণ্ড মানসিক কষ্ট আর ভাঙা মন নিয়ে রাতে ঘুমোতে গেলাম। ঘুম কিন্তু হলো দারুণ। দীর্ঘদিন পর একটি দুঃস্বপ্নবিহীন নিশ্ছিদ্র ঘুমে রাতটি কেটে গেল। সকালে হোটেল বয় রঞ্জন এলো বেডটি নিয়ে। ছেলেটি খুব মিশুকে, কথা বলার লোক পেলে দারুণ খুশি। চা খেতে খেতে তার কাছ থেকেই খবরটি পেলাম। জানেন স্যার, সকাল থেকেই নবপুর তোলপাড়। ব্যাপার কি রঞ্জন, কিছু ঘটেছে নাকি? নিতাইদার কাছ থেকে ব্যাপারটা শুনলাম স্যার। নিতাইদা মানে আমাদের বাবুর্চি নিতাই দাস, পাণ্ডব বাজারের ওদিকটায় ও একটি বাড়ি ভাড়া করে থাকে। ওর বাড়ির থেকে খানিকটা দূরেই ভয়ানক দুটো খুন হয়েছে।
খুন হয়েছে? হ্যাঁ স্যার, নিতাইদা বলছিল লোকটা চোর বদমাস গোছের, 2-3 বার চুরির দায়ে জেলও খেটেছে। কাল রাতে ওকে আর ওর ভাইকে কেউ নৃশংসভাবে খুন করে গেছে। খানিকক্ষণ আগে পুলিশ এসে ছিন্নভিন্ন বডি দুটো তুলে নিয়ে গেল। সারা নবপুর এই নারকীয় ঘটনায় তো তটস্থ। বুঝতে বাকি রইল না কেন দুজন সাধারণ চোরকে এইভাবে মরতে হলো। যে আতঙ্কটা এতদিন বুকে চেপে বসেছিল তার জায়গায় এক দুর্বিষহ কৌতূহল উকি দিতে লাগলো ধীরে ধীরে। রঞ্জন কাপ প্লেট নিয়ে চলে যাওয়ার পর তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ঘণ্টাখানেকের পরে রাজবাড়ি পৌঁছে যা দেখলাম তাতে মনের সন্দেহটা আরও গাঢ় হলো। যে চোরকুঠুরির দরজা আমরা বন্ধ করে গিয়েছিলাম সেটি এখন খোলা। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতেই আসল রহস্যটা উন্মোচন হলো। কবরটির ঢাকনা সরানো, ভেতরে শুয়ে রয়েছে সেই পরিচিত কঙ্কাল, মুখে লেগে রয়েছে একটি ব্যঙ্গাত্মক হাসি। যে কঙ্কালটিকে গতবার শ্বেতশুভ্র দেখেছিলাম আজকে তার ওপর লেগে রয়েছে কোনো হতভাগ্য প্রাণীর জমাট বাঁধা কালচে রক্ত। জায়গায় জায়গায় লেগে আছে রক্তাক্ত মাংসের ছিন্ন ভিন্ন অংশ। কঙ্কালটির মুঠোয় সেই অভিশপ্ত লকেটটি ধরা আছে, ঠিক যেন একটি মা পরম স্নেহে তার সন্তানকে আঁকড়ে ধরে রেখেছে। হঠাৎ গোটা ঘরটি সেই পরিচিত ক্রুদ্ধ হুঙ্কারে কেঁপে উঠল। আর সেই প্রথমবার হুঙ্কারের উৎসটি সচক্ষে দেখতে পেলাম। রক্ত হিম করা সেই উন্মত্ত ক্রুদ্ধ হুঙ্কারটি ভেসে আসছে সেই কঙ্কালের মুখ থেকে। খানিকক্ষণ পর সেই হুঙ্কার থেমে গিয়ে ভেসে এলো একটি হাড় হিম করা দীর্ঘ খল খল অট্টহাস্য। কি করে সেই অভিশপ্ত কুঠুরি থেকে পালিয়ে এলাম জানি না। নবপুর থেকে ফেরা আজকে 1 সপ্তাহের ওপর হয়ে গেল। 3 দিন আগে রতিকান্তর ভয়ানক হত্যাকাণ্ডের খবর পেয়েছি। লকেটটি তার মালিকের কাছে পৌঁছে যাবার পরেও সেই অভিশাপ কাটেনি। এখনও সেই হুঙ্কার শুনতে পাই, উপলব্ধি করতে পারি সেই ভয়ানক অপছায়াকে। নিজের বাসায় বসে এই দুর্যোগের রাতে যখন আপনাদের আমার জীবনের অভিশাপের কথা জানাচ্ছি, তখনও বহু দূর থেকে কোনো অজানা নরক থেকে সেই হুঙ্কার ভেসে আসছে। এই অভিশাপ থেকে মুক্তি নেই, নিস্তার নেই এই মহা আতঙ্ক থেকে। মৃত্যুই হচ্ছে আমার একমাত্র আশ্রয়। অজানা এক ভয়ঙ্কর পরিণতির চেয়ে স্বেচ্ছা মৃত্যুই হচ্ছে আমার জীবনের একমাত্র মুক্তির পথ।